হেফাজতের আন্দোলনটাকে যেভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা দেখি নাই। এই দাবিটা নিয়ে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, পাড়ায়, মহল্লায় যেভাবে সভা সমাবেশ, দাবিনামা উত্থাপন করবার দরকার ছিল, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেটা আশা করেছিলাম, সেটা আমরা দেখি নাই। আমরা আশা করেছিলাম যাদের উপরে জুলুম হয়েছে তারা জুলুমের বিপক্ষে প্রত্যেক পাড়ায় মহল্লায় দাঁড়াবেন, আমরাও পাশে গিয়ে দাঁড়াবো, যে একসাথে মিলে এই লড়াইটা করা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য এই লড়াইটা করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. بعد أعوذ بالله من الشيطان الرجيم ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العظيم. উম্মতের শ্রেষ্ঠ সন্তান, ওলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন, বিপদ আপদে ফেলেন এবং কখনো কখনো তার জীবনটা পর্যন্ত নিয়ে যান জান্নাতের বিনিময়ে। আপনারা যারা ওলামায়ে কেরাম আপনারা জানেন যে আল্লাহ তো আমাদের জীবনটা তো কিনে নিয়েছেন না, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই জন্য 13 সালের 5ই মের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম গণহত্যা যারা ঘটিয়েছেন, তারা 24 সালের 5ই আগস্টের সাথে তারিখ কিন্তু ঠিক আছে, মিল আছে, মিলায়া দেখতেছেন না এখন যে কাদেরকে নাই করে দিতে চেয়েছিলাম আর কারা আসলে নাই হয়ে গেছে। সূরা লাহাবে আল্লাহ তাআলা বলছেন না, আবু লাহাবের চরিত্র সম্পর্কে বলছেন না, যে আমার মানে ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খড়কুটার মতো বিবেচনা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইতিহাস সাক্ষ্য দেবে আসলে যে কারা ইতিহাসের জায়গাতে অস্টারিতে গিয়ে কারা আসলে খড়কুটা হয়ে গেছে। এই জন্য আজকে এখানে দাঁড়ায় আমাদের প্রথমত হচ্ছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করা আমরা করছি, প্রথম তো কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে দায়ের রেসপন্সিবিলিটি কোথায়? কাউকে না কাউকে তো এই গণহত্যার দায় নিতে হবে এজ এ স্টেট। আজকে এখানে আমাদের প্রিয় স্বপন ভাই, রতন ভাই আছেন, ওনারা বিএনপি আকারে না, স্টেট আকারে যেহেতু ওনারা সরকারে, রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, তাই আমাদের দাবি দাওয়াগুলো ওনাদের কাছেই বলতে হবে এবং ওনাদেরকে এই দায়ও নিতে হবে, রাষ্ট্র আকারে ওনাদেরকে দায় নিতে হবে। আমরা বারবার গত কয়েক বছর থেকে টানা বলেছি যে এইটার তদন্তের জন্য একটা কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে একটা গণশুনানি করা দরকার, এবং সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি ইনডোরে পার্লামেন্টে করতে পারেন, ক্রস পার্টি স্ট্যান্ডিং কমিটি দিয়ে করতে পারেন, বাট আমরা বারবার প্রস্তাব করেছি যে আপনারা ক্রস পার্টি পার্লামেন্টেরিয়ান এবং এক্সপার্ট, মানবাধিকার কর্মী, আইনজীবী, ওলামায়ে কেরাম যারা আছেন, সাংবাদিক, তাদেরকে সবাইকে নিয়ে একটা বড় প্যানেল করে শুনানি হওয়া দরকার, এবং সেটা লাইভ ব্রডকাস্ট হইতে হবে, যেভাবে সংসদ ব্রডকাস্ট হয়, যে সেই দিনকার কি হয়েছে তার আগের দিন, সেই দিন, পরের দিন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা এসছেন, বিকালে সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে এই যে লক্ষ লক্ষ বুলেট মারা হয়েছে, তার আসলে ফলাফলটা কি দাঁড়িয়েছে? নেট বন্ধ করে দিয়ে, টেলিভিশন বন্ধ করে দিয়ে, শাটডাউন করে দিয়ে, ডিশ বন্ধ করে দিয়ে, টোটাল এলাকা খালি করে, বিদ্যুৎ কেটে দিয়ে 1.5-2 লক্ষ বুলেট ছুড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেই দিন পাশে ছিলেন, শুনেছেন। আমরা দেশের বাইরে ছিলাম, কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনেছি, মনে হচ্ছে যে এখানে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বোমা মারতেছে গাজার উপরে, সেরকম একটা অবস্থা মনে হচ্ছে চারপাশে। যে এটা যে একটা রাজধানী, এটা শহর, এটা যে মুসলমানের দেশ। আমার বাংলাদেশের যে কারো 13 দফার বিষয়ে দ্বিমত থাকতে পারে, 13 দফার কারো একমত হওয়া জরুরি না, কিন্তু রাষ্ট্রের কাছে 13 দফা নিয়ে এসে এইটা বাস্তবায়নের দাবি করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। যে কেউ করতে পারতে হবে, রাষ্ট্র বলতে পারতে হবে যে আমি কোনটা করতে পারছি, কোনটা করতে পারছি না। এটার নাম হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে সামাজিক চুক্তি, এই ডায়ালগ এবং কনভারসেশনের জায়গা। সেইটা না করে রাষ্ট্র যেটা করেছে, রাষ্ট্র গণহত্যার পথ বেছে নিয়েছে। এবং এই গণহত্যার পথ কেন বেছে নিয়েছে, 4টা মোটা দাগের বড় গণহত্যা কেন আওয়ামী লীগকে করতে হয়েছে, সেইটার রেজাল্ট আমরা দেখেছি গত কয়েকদিন আগে
গেরুয়া বাহিনী বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয় নাই, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে। ততএব আজকে এই জায়গাতে এসে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে একটা পাবলিক কমিশন করেন হিয়ারিং এর জন্য, গণশুনানির জন্য। সেইখানে প্রত্যেক মাদ্রাসা থেকে যারা এতিম ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঢাকাতে এসেছিলেন, তারা তাদের গল্পগুলো এসে বলতে পারবে। তাদেরকে কাঁদতে দেন, জনগণের কাছে, মানুষের কাছে কাঁদতে দেন যে সেদিন তারা আসলে কি দেখেছে, তারা কত রক্ত দেখেছে, সেই দিন কত হাজার স্যান্ডেল দেখেছে। ডাস্টবিন ক্লিন করে সিটি কর্পোরেশন একজনের কর্মকর্তা আমাকে বলেছে, আমার জীবনে আমি এত রক্ত যেমন দেখি নাই, এত স্যান্ডেলও দেখি নাই। কি পরিমাণ জিনিস সেখান থেকে ক্লিয়ার করতে হয়েছে গত কয়েক ঘন্টার ভিতরে। আমাদের সিটি কর্পোরেশন গুলো যদি প্রত্যেক দিন এত প্রফেশনাল হইতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে, তাহলে ঢাকা শুড হ্যাভ বিন দ্য ফাইনেস্ট ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই আবর্জনা পরিষ্কার করবার দায় রাষ্ট্র এই সিটি কর্পোরেশন নেয় না, কিন্তু শহীদদের রক্ত পরিষ্কার করবার দায় অল্প কয়েকটা ঘন্টার মধ্যে তারা নিয়েছে। এবং যারা করেছেন সিটি কর্পোরেশনের সেই কর্মকর্তারা সোনার বাংলায় এখনো আছেন। গণতদন্ত কমিশন করেন, কারা কারা সেদিন দায়িত্ব পালন করেছেন। 7,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, আর্ম ফোর্সেস এজেন্সির লোকজন কাজ করেছে, এবং প্রত্যেকটা ফোর্সের মেম্বারদের লগবুক আছে, কারা সেদিন ডিউটি করেছেন। আপনি সেগুলো কল করেন, কমান্ডিং অফিসারদেরকে ডাকেন, কারা কারা দেশে আছে, কারা কারা এখনো পালায় নাই। আমার নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারের ও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। অতএব বিচার করতেই হবে জাতির, ফর ন্যাশনাল পস্টারিটি। ইনসাফ এমন একটা লড়াই, যদি আমরা বারবার এইটাকে ডিসপেন্স করতে ব্যর্থ হই, তাহলে যেটা করবে প্রত্যেকটা জুলুম আর একটা জুলুমের জন্ম দিয়ে যাবে, আর একটা লড়াইকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। পিলখানা গণহত্যা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র, সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, বস্তির বুদ্ধিজীবীগুলা কেউ সেদিন কথা বলে নাই, মুখ খোলে নাই বলেই 17 বছর ধরে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে দিনের পর দিন, মাসের পর মাস গণহত্যা হয়েছে। বাংলাদেশের সিভিল সোসাইটি প্রতিবাদ করে নাই, বাংলাদেশের গণমাধ্যম তার জাতীয় দায়িত্ব পালন করে নাই, তারা দালালি করেছে। সিম্পলি সরকার, আওয়ামী সরকার এবং ভারতের দালালি করেছে, সত্যের দালালি করে নাই, রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় নাই, শহীদের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়ায় নাই। এবং সেই গণহত্যা বিচার করতে পারে নাই বলেই আমরা দেখেছি কিভাবে গুম করে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদেরকে নাই করে দেওয়া হয়েছে। 17টা বছর শুধু গুম করা হয় নাই, হত্যা করা হয় নাই, লাশটা পর্যন্ত মেমোরি, স্মৃতি আকারে শেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার পরিবার জানে না কোন দিন মৃত্যু দিবস, দোয়াটা কোন দিন পড়বে, এই মেমোরি পর্যন্ত, এই স্মৃতি পর্যন্ত নাই বাংলাদেশে। বিচার হয় নাই বলেই 24-এ আরো 1400 শহীদকে জীবন দিতে হয়েছে। অতএব এই বাস্তবতায় বিজেপির রাজনীতি যেহেতু সীমান্তে চলে আসছে, এটার ডাইভার্স কনসিকুয়েন্স আছে আমাদের রাষ্ট্রে, ফরেন পলিসি কনসিকুয়েন্স আছে, ক্রস বর্ডার টেরোরিজম ক্রিয়েট করা হবে। কয়দিন পরে দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামধারী লোকদেরকে জঙ্গি নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করা হয়েছে না গত কয়েকদিন আগে? আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি বলে কি হয়েছে? পুলিশ এই নাটক নিয়ে বেশি দূর যাইতে পারে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নাটক করা হচ্ছে, বিমান বাহিনীতে তেহরিকে তালেবান পাকিস্তানের লোক পাওয়া গেছে। তেহরিকে তালেবান পাকিস্তান ভারতের রয়ের টাকায় ফান্ডিং এ চলে, এই গল্প কি আমরা জানি না? আমরা হাওয়া খেয়ে বেড়াই। অতএব এই জঙ্গি নাটক, তেহরিকে তালেবান পাকিস্তানের নাটকের খেলা বন্ধ করতে হবে। যেই নাটক ফ্লপ করছে, যেই নাটক সিনেমা হলে গিয়ে কেউ দেখে নাই গত 17 বছর, সেই নাটক আগামী দিনে মঞ্চস্থ করে আপনার শেয়ার বাজারে কোনো দর পতন ঠেকাইতে পারবেন না। অতএব বাস্তবতা হচ্ছে, এই গণহত্যার বিচারের দাবি নিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে আগামী দিনে মোকাবেলা করতে হবে। বিজেপির এই হিন্দু ফ্যাসিবাদী রাজনীতিকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং ওলামায়ে কেরামের হিস্টোরিক রেসপন্সিবিলিটি আছে। হেফাজতের আন্দোলনটাকে যেভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা দেখি নাই। এই দাবিটা নিয়ে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, পাড়ায়, মহল্লায় যেভাবে সভা সমাবেশ, দাবিনামা উত্থাপন করবার দরকার ছিল, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেটা আশা করেছিলাম, সেটা আমরা দেখি নাই।
আমরা আমরা আশা করেছিলাম যাদের উপরে জুলুম হয়েছে তারা জুলুমের বিপক্ষে প্রত্যেক পাড়ায় মহল্লায় দাঁড়াবেন, আমরাও পাশে গিয়ে দাঁড়াবো, যে একসাথে মিলে এই লড়াইটা করা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য এই লড়াইটা করা। এবং ওলামায়ে কেরামকে আগামী দিনেও সাবধান থাকতে হবে, আপনাদেরকে যেন বিজেপির এই গেরুয়াময় সীমান্তে, আমার প্রত্যেক সীমান্তে এখন বিজেপি আক্রমণ করে বসছে, এই জায়গার রাজনীতি আগামী ওলামায়ে কেরামদেরকে কোনো ফাঁদে যেন না ফেলে, সেই নাটক থেকে আমাদেরকে বাঁচার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। হেফাজতও কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, সেই নাটকও কিন্তু আমরা দেখেছি। অতএব আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন, মুখলেসের সাথে, ইখলাসের সাথে, কোনো ধান্দা ফান্দা থাকতে পারবে না এর ভিতরে। এবং সেই লড়াইটা আমরা সবাই মিলে লড়বো ইনশাআল্লাহ। শহীদদের জন্য আবার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।